শ্বাস প্রশ্বাস চলছে মৃদু, দিচ্ছে কাঁটা শরীর জুড়ে। হঠাৎ করে কান্নার আওয়াজ, কেমন যেন বিশ্রী সুরে। দমকা হাওয়ায় নিভল বাতি, খুলল ঘরের দরজা। গা ছমছম আমেজ থাকুক, শুরু হোক ভূত চর্চা। মাঘ মাসের রাত। গ্রাম বাংলার অন্ধকার যেন বাঘের মতো ওঁত পেতে বসে থাকে বাঁশ ঝাড়ের আড়ালে। কিন্তু পঞ্চাননপুর গ্রামের শেষ মাথার বাড়িটায় আজ অন্য দৃশ্য। সেখানে অন্ধকারকে হার মানিয়ে চলছে উঠোনের উনুন, আর আকাশ আলো করে ফুটেছে বিশাল এক রূপালী থালার মতো চাঁদ। পিঠে দিদা, হ্যাঁ, গ্রামের সবাই ওনাকে পিঠে দিদা বলেই চেনে। তিনি আজ উনুন নিয়ে যুদ্ধ ঘোষণা করেছেন। কারণটা খুব সহজ। আজ পৌষ সংক্রান্তি না হলেও তার সংসারের একমাত্র ছোট্ট সদস্য এবং তার আদরের নাতনি রুমকি আবদার করেছে সে নাকি হরেক রকম পিঠে খাবে। দিদা মনে মনে বিড়বিড় করছেন, রুমকি রে, আমার তো বয়স বাড়ছে নাকি? আমি কি আর অত পারি? রোজ রোজ তো নতুন আবদার। আগুনের আঁচ ঠিক থাকলে চিতই পিঠে ফোলে, ছ্যাঁক করে শব্দ হবে আর ধোঁয়া উঠবে ভুর ভুর করে। তবে না স্বাদ। দিমা, ও দিমা, রাত তো 11টা বাজলো। উনুনটা নিভিয়ে এবার ঘরে চলো না। আমার কেন জানি গাটা ছমছম করছে। হ্যাঁ গরুমো দিদি, ঠিক বলেছ। দেখছো না ওই বাঁশঝাড়ের ওদিকটা কেমন কুচকুচে কালো হয়ে আছে, আর কেমন একটা অদ্ভুত ঠান্ডা হাওয়া দিচ্ছে। দিমা, আজকের মতো পিঠে ভাজা থাক না। দিদা একবার পিছন দিকে ঘুরে তাকালেন, তারপর তাচ্ছিল্যের হাসি হেসে বললেন, থাম তো তোরা, তোদের ওই এক ভয়, ভূত না হাতি। বলি, ভয়ের চোটে কি পিঠে খাওয়া ছেড়ে দেবো নাকি? ওই দেখ, পিঠের গন্ধে শেয়ালগুলো পর্যন্ত পাঁচ ঝাড়ের পিছনে ডাকাডাকি করছে। তোরা বরং বসে বসে দেখ কেমন চাঁদ পানা পিঠে ওঠে। দিদিমা যখন রুমকি আর তার পাশের বাড়ির নাতি নিতাইকে কথাগুলো বলছিলেন, তিনি জানতেন না যে তার ঠিক মাথার উপরে থাকা কলা গাছটার পিছনে দুটো গোল গোল চোখ উঁকি মারছে। শুধু তাই নয়, উনুনের ধোঁয়ার সাথে মিশে একটা বেগুনি রঙের ছায়া আর একটা নীলচে রঙের ছোট ভূত, যাদের দেখতে অনেকটা হাওয়ায় ভেসে থাকা বেলুনের মতো। তারা ইতিমধ্যেই দিদার কড়াইয়ের চারিদিকে ডিগবাজি খাওয়া শুরু করেছে। বাচ্চাদের খিলখিল হাসির মতো খুব হালকা এবং ফিসফিসানি শব্দ যেন ভেসে আসছে। বাতাসের শোঁ শোঁ আওয়াজ হঠাৎ করে কানের কাছে এসে থেমে যাওয়ায় কেমন একটা গা ছমছমে পরিস্থিতি তৈরি হচ্ছে। নিতাই অমনি আতঙ্কে চিৎকার করে বলে বসে, ও ও দিমা, দেখলে? ওই দেখো, তোমার মাথার উপরে কলা পাতাটা কেমন যেন নিজে নিজে নড়ছে। কোনো হাওয়া নেই, কিচ্ছু নেই, অথচ পাতাটা কাঁপছে। দিমা গো, আমার পায়ের কাছেও কেমন যেন একটা ঠান্ডা মতো কিছু ঘুরে গেল। দিমা, চলো না, ঘরে চলে যাই। দিমা এবার খানিকটা বিরক্ত। আহ, রুমকি,
উনুনের ধোঁয়ায় তো চোখটা খারাপ হলো নাকি? ওটা হাওয়া দিচ্ছে। আরে হ্যাঁ রে নিতাই, তুই তো বড় হয়েছিস। ধীরে খোকারা, এমন ভয় পেলে চলে? চুপ করে বস ওখানে। ঠিক এই সময় ঘটল প্রথম কাণ্ডটা। দিদিমা যেই না একটা চমৎকার সাদা চিতই পিঠে কড়াই থেকে তুলতে গেলেন, অমনি কোত্থেকে একটা ফু এলো। অমনি আগুনের শিখাখানা দপ করে বেড়ে উঠল যেন। উনুনের ফুলকি ওরা শুরু করলো। দিদা তক্ষুনি বলে বসলেন, ওরে বাবা, এ কি রে? আগুনটা হঠাৎ রাক্ষসের মতন জ্বলে উঠলো কেন? দিমা, দিমা, পিঠেটা দেখো। চোখের পলকে সেই ধবধবে সাদা পিঠেটা কয়লার মতো কালো হয়ে গেল। দিদিমা অবাক হয়ে দেখলেন আগুনের উপর ভেসে থাকা সেই ধোঁয়াগুলো যেন হাত পা নেড়ে নাচছে, আর পিঠের উপর অদ্ভুতভাবে হড়কে যাচ্ছে। নিতাই আর রুমকি ততক্ষণে একে অপরকে জড়িয়ে ধরে ঠক ঠক করে কাঁপছে। দিমা, ও দিমা, ওই দেখো, ওই দেখো দেখো দেখো, ধোঁয়ার ভেতরে দুটো ছোট ছোট দাঁত দেখা যাচ্ছে। ওরা পিঠেটা খাচ্ছে। দিদা শুনে মনে মনে হাসলেন, কিন্তু মুখে গম্ভীর। আরে ধুর, পিঠেটা বেশি আঁচে পুড়ে গেছে। ছি ছি, এমন সুন্দর জিনিসটা কয়লা হয়ে গেল। ইস, এটা আমরা আর খেতে পারবো না। ফেলে দি ওই অন্ধকারটায়। ও মা, এ কি কাণ্ড! পিঠেটা মাটিতে পড়ার আগেই একটা হাত সেটা লুফে নিল। টপাত করে একটা শব্দ হলো। দিদিমা কোনা চোখে দেখলেন সেই বেগুনি ভূতটা লেজ নাড়তে নাড়তে অন্ধকারের দিকে মিলিয়ে গেল, আর কারা যেন সেই পিঠেটা নিয়ে কারাকারিও শুরু করলো। দিদিমা বুঝলেন অতিথি এসে গেছে, তাও আবার একজন নয়, গোটা এক পল্টন। দিদিমা জোরে গলা চড়িয়ে বললেন, ও, রাতটা তো ভারী অদ্ভুত। সব পিঠে আজ পোড়াবো নাকি? এই শোন নিতাই, তুই যদি ভয় পাস তবে ভেতরে যা, আমি আর কটা ভেজে আসছি। দিমা, তোমার কি মনে ভয় ডর নেই? ওই দেখো, তোমার পেছনে কুয়োর পাড়ে একটা লম্বা ছায়া দাঁড়িয়ে আছে। ওটা কিন্তু মানুষের ছায়া নয় দিমা। হোক গে ভূতের ছায়া, আমার পিঠের গন্ধে যদি ভূত আসে তবে বুঝবি তোর দিমার হাতের রান্নার তেজ কত। ভয় নেই রে, পিঠে খেলে ভূতও ঠান্ডা হয়ে যাবে। দিদিমা আবার কড়াইয়ে গোলা ঢাললেন, কিন্তু এবার তিনি উনুনের দিকে চেয়ে রহস্যময় একটা হাসি হাসলেন। তিনি জানেন এই উনুনের পাশে তিনি একা নন, এক দল অদৃশ্য কেউ, যাদের জিভ লক লক করছে পিঠের গন্ধে। শুরু হলো এক অদ্ভুত লড়াই, মানুষের হাতের জাদু আর ভূতের উদরপূর্তির মজার এক খেলা। দিদা যখন ঘোষণা করলেন যে পিঠে তিনি ভেজেই ছাড়বেন, তখন রুমকি আর নিতাই ভয়ে কাঠ হয়ে বসে রইল ঠিকই, কিন্তু তাদের চোখের সামনে ঘটে চলা অদ্ভুত সব কাণ্ড কারখানা দেখে বিস্ময়ের সীমা রইল না। দিদা যেন এক দক্ষ জাদুকর। তিনি কড়াই থেকে একটার পর একটা পিঠে তুলছেন, যেই না দেখছেন সেটা একটু বেশি লাল হয়ে গেছে, আর অমনি সেটাকে আলতো করে অন্ধকারের দিকে চালান করে দিচ্ছেন, আর মনে মনে হাসছেন, অথচ জোরে জোরে বলছেন,
আহারে, এই পিঠের ধারগুলো কেমন যেন কুঁচকে গেল। এই তো রুমকি খাবে না। যাক, এটা হাওয়ার পিঠেই যাক। যেই না পিঠেটা ছুঁড়ে দেবার শব্দ আসে, অমনি বাতাসে একটা হুস হাস আওয়াজ এবং সঙ্গে সঙ্গে চপচপ করে খাওয়ার শব্দ। নিতাই, হে নিতাই, দেখলি দিমা পিঠেটা ছুঁড়ে দেওয়ার আগে ওটা মাঝ রাস্তায় গায়েব হয়ে গেল। আর শোন শোন, মনে হচ্ছে কেউ খুব আরাম করে চিবিয়ে খাচ্ছে। হ্যাঁ গুরুমু দিদি, শুধু খাওয়া নয়, ওই দেখো বেগুনি রঙের একটা ধোঁয়া। মাগো, কেমন করে ডিগবাজি খেতে খেতে পিঠের টুকরোটা নিয়ে কুয়োর পাড়ে গিয়ে বসলো। ওটা কি ভূত রে? কিন্তু ভূতেরা কি পিঠে খায়? আমি তো জানতাম ওরা শুধু পচা মাছ আর রক্ত খায়। অমনি দিমা একটু ফোড়ন কাটলেন। ওরে দুষ্টু, পঞ্চাননপুরের বাঁশ ঝাড়ে ভূতগুলো একটু শৌখিন, বুঝলি কি না? ওরা দিদিমার হাতের পিঠের গন্ধ পেলে অন্য সব কিছু ভুলে যায়। দেখছিস না কেমন সুরসুর করে লাইনে দাঁড়িয়েছে সব। ঠিক তাই, দৃশ্যটা এখন অনেকটা পাড়ার ওই রেশন দোকানের লাইনের মতো। রুমকি আর নিতাই অবাক হয়ে দেখল উনুনের ধোঁয়াগুলো যেন আলাদা আলাদা আকৃতি নিচ্ছে। কোনোটা ছোট গোল গোল বেলুনের মতো, কোনোটা আবার লম্বাটে ফিতের মতো। দিদা যেই না একটা পিঠে খারাপ হয়েছে বলে অন্ধকারে ছুঁড়ছেন, অমনি ওই ধোঁয়াটে হাতগুলো কাড়াকাড়ি শুরু করে দিচ্ছে। রুমকি এবার একটু সাহস পেয়ে বলল, দিমা, ও দিমা, ওই নীল রঙের ছোট্ট ভূতটাকে একটা দাও না গো। ওটা কতক্ষণ ধরে তোমার পিঠের ঝুড়ির পাশে ঘুরঘুর করছে, কিন্তু বড়গুলো ওকে সুযোগই দিচ্ছে না। ও তো ভারী দুষ্টু। ও হলো মেছো ভূতের নাতি। পিঠে চুরি করতে এসে একবার আমার উনুনের ছায়ে মুখ ঘষে গেছিল। দাঁড়া, এই নে, এই নে রে ছোকরা, এটা তোর জন্য। ছোট্ট একটা বাচ্চার মতো খিলখিল হাসির শব্দ বাতাসে মিলিয়ে গেল। ও মা, অদ্ভুত তো। দিমা, তুমি কি এদের আগে থেকেই চেনো? তুমি তো ওদের সাথে এমনভাবে কথা কইছো যেন ওরা তোমার পোষা বিড়াল। শোন নিতাই, এই পৃথিবীতে শুধু আমরা একা নেই, অন্য জগতের বাসিন্দারাও আছে। তারা যদি আমাদের ক্ষতি না করে, তবে তাদের একটু আদর দিতে ক্ষতি কি? তবে হ্যাঁ, এদের সঙ্গে বেশি পীড়িত কিন্তু ভালো নয়, আবার এদের চটানো ঠিক নয়। দিদা একটার পর একটা পিঠে ছুঁড়ছেন আর অন্ধকার থেকে সব তৃপ্তির শব্দ ভেসে আসছে। কখনো আহ, কখনো আবার কখনো কেউ ঢেকুর তুলছে। রুমকি আর নিতাইয়ের ভয়টা ধীরে ধীরে অদ্ভুত এক কৌতূহলে বদলে যাচ্ছিল। ওরা বুঝতে পারল দিদার এই পিঠে বানানোর আয়োজনটা শুধু ওদের জন্য নয়, বরং এই শীতের রাতে গ্রাম বাংলার একদল না মানুষই অতিথিদের জন্য এক ইলাহি ভোজ। কিন্তু দিমা, ওরা কি শুধু পোড়া পোড়া পিঠেই খাবে? ওদের কি ভালো পিঠে খেতে ইচ্ছে করে না? দিমা এবার উনুনের আগুনের দিকে তাকিয়ে বললেন, ইচ্ছে তো করে রে দিদি, কিন্তু সব জিনিসের একটা নিয়ম আছে তো নাকি? তবে দেখিস, আজ যদি এদের সঙ্গে বনিবনা হয়, তবে ওরা আমাদের উপকারে আসবে। ঠিক এই নিস্তরঙ্গ আলাপচারিতার মাঝেই হঠাৎ করে বাতাসের মেজাজটা গেল বদলে। এতক্ষণ ছোট ছোট ভূতরা আনন্দ করছিল,
কিন্তু হঠাৎ যেন কোনো এক দানবীয় উপস্থিতিতে তারা কুঁকড়ে গেল। কুয়োর পাড়ের সেই লম্বা ছায়াটা নড়ে চড়ে উঠল, আর এখান থেকেই শুরু হলো আসল বিপত্তি, লোভী ভূত ঘেঁটুর প্রবেশ। দিদা আবারও কড়াইয়ে পিঠের গোলা দিয়েছেন। রুমকি আর নিতাই এবার দিদার একেবারে গা ঘেঁষে বসেছে। তাদের চোখ দুটো ছানা পড়া, কারণ তারা স্পষ্ট দেখতে পাচ্ছে উনুনের ধোঁয়াগুলো এখন আর উপরের দিকে উঠছে না, বরং সাপের মতো এঁকে বেঁকে কড়াইয়ের পিঠেগুলোর উপর ঝুঁকে পড়ছে। দিমা, ও দিমা, দেখলে ধোঁয়াটা কেমন পিঠের ওপর হুমড়ি খেয়ে পড়েছে? মনে হচ্ছে কেউ ধোঁয়া দিয়ে পিঠেটাকে জড়িয়ে ধরেছে। হ্যাঁ গো দিমা, ওটা ধোঁয়া না গো রুমু দিদি, ভালো করে দেখো দেখো, ধোঁয়ার ভেতরে দুটো হাতার মতো হাত দেখা যাচ্ছে। ওরা বোধহয় এবার গোটা কড়াইটাই তুলে নিয়ে যাবে। তোরা কিন্তু বড় বেশি কথা বলিস জানিস তো। শোন নিতাই, পিঠে যখন হয় তার পাশের হাওয়াও একটু পাগল পাগল হয়ে যায়, অত ভয় পাওয়ার কিচ্ছুটি নেই গো। অমনি হঠাৎ কড়াইয়ের তেলের মধ্যে বুম করে একটা শব্দ হলো। মনে হলো কেউ তেলের ভিতর অদৃশ্য আঙুল চুবিয়েছে। ওরে বাবারে দিমা, তেলের ভেতরে বুদবুদ উঠছে, দেখো কেউ যেন ফুঁ দিচ্ছে। হ্যাঁ গো দিমা, পালাও পালাও, ওই দেখো কুয়োর পাড় থেকে সেই লম্বা ছায়াটা এবার উঠোনের দিকেই আসছে। ওর পা দুটো তো উল্টো দিকে ঘোরানো। ও মা গো! ঠিক তখনই আবির্ভাব হলো এক মহালোভী ভূতের। গ্রামের পুরনো বাঁশঝাড়ের বাসিন্দা এই ভূতটির নাম ঘেঁটু। সে অন্য ভূতেদের মতো পোড়া পিঠে খেয়ে সন্তুষ্ট নয়, তার চাই ধোঁয়া ওঠা গরম গরম ভালো পিঠে। সে অদৃশ্য থেকেই দিদার হাঁড়ির দিকে হাত বাড়ালো। সাদা ধবধবে পিঠে, ও দিমা, একটা দেবে? দিমা, দিমা, ও দিমা, কেউ কথা বলছে গো, এই কে যেন পিঠে চাইছে, একদম দিমা বলে ডাকলো। তাই তুই ঠিক বলছিস নিতাই, আমিও তো শুনেছি। ও দিমা, পিঠের হাঁড়িটা নিয়ে ঘরে চলো না, ওরা তো কেড়ে নেবে। হ্যাঁ গো দিমা, ঘরে চলো পালাই। বটে, এত বড় সাহস! ছোটগুলো খাচ্ছিল, এখন দেখছি এই আদ্দামরাটা এসে হাজির। বস্তরা, দেখি কার কত বড় জিভ। হঠাৎ করে দিদার তেলের কড়াইটা 0.2 ইঞ্চি উপরে উঠে গেল এবং দুলতে শুরু করলো। দিমা, দিমা, কড়াই উড়ছে, কড়াই উড়ছে। গেলাম, এবার আমাদেরও উড়িয়ে নিয়ে যাবে। ও দিমা, কিছু একটা করো। কিছু করো দিমা, কিছু করো। দিদা হঠাৎ করে হাতাটা উঁচিয়ে বাতাসের মধ্যে সপাং করে একটা বাড়ি মারলেন। খাবারদার, একদম কড়াই ছুবি না। সপাং করে একটা শব্দ হলো, তারপর একটা বিশ্রী ব্যথা লাগার শব্দ, কেউ যেন চড় খেয়েছে হাতায়। শোন ভূত বাবাজি, তোদের জন্য আমি পোড়া পিঠেই বরাদ্দ করেছি, সেগুলো খাবি আর গাছের তলাতেই পড়ে থাকবি। আমার নাতি নাতনির ভাগে যদি হাত দিস, যদি বেশি লোভ করিস, এই গরম হাতা দিয়ে এমন ছেঁকা দেবো, পালানোর আর রাস্তা পাবি না। দিমা, তুমি কার সাথে কথা বলছো? আর ওই আউ শব্দটা কোত্থেকে এলো? ও দিমা, দেখো সেই লম্বা ছায়াটা কেমন এক পায়ে ল্যাংচাতে বাঁশ ঝাড়ের দিকে পালাচ্ছে। তুমি কি ভূতটাকে পিটিয়ে দিলে দিমা? পেটাবই তো, তা নাকি মাথায় তুলে নাচবো? এরা হলো সুবিধেবাদী, আদর দিলে মাথায় ওঠে আর পেটালে লেজ গুটিয়ে পালাবে। বাতাসে একটা কান্নার মতো সুর ভেসে আসছে, কিন্তু সেটা ভয়ের নয়, বরং অনুনয়ের। ও দিমা,
খিদে পেয়েছে। পোড়া পিঠে দাঁতে লাগে, একটু নরম নরম দাও না। দিমা, ও দিমা, ও বোধহয় কাঁদছে। কেন জানি মায়া লাগছে ওর জন্য। মায়া করো না রুমু দিদি, ওটা ভূতের মায়া কান্না। দিমা, তুমি কিন্তু হাতা নামিও না। আচ্ছা যা, আর কাঁদিস না, তোদেরও ভোজ হবে। তবে একটা শর্ত আছে, তোরা যদি আমার বাগান পাহারা দিস আর রুমকি নিতাইকে যদি ভয় না দেখাস, তবে তোদের জন্য একটা পিঠের হাঁড়ি আলাদা করে রাখবো। রাজি? একসাথে অনেকগুলো খুশির ফিসফিসানি শব্দ, ঝিঝি পোকার ডাক যেন ছন্দের মতো বেজে উঠল। অবাক কাণ্ড, দিদার কথা শেষ হতে না হতেই দেখা গেল অন্ধকারের মধ্যে থেকে কয়েক জোড়া নীল বেগুনি চোখ মিটমিট করছে, যেন তারা দিদাকে কুর্নিশ জানাচ্ছে। রুমকি আর নিতাই দেখল দিদার চারপাশটা এখন আর ভয়ের নয়, বরং একটা মায়াবী আলোয় ভরে উঠেছে। দিমা, দিমা দেখো, সেই ছোট ভূতগুলো এবার লেজ নাড়িয়ে নাড়িয়ে কেমন নাচছে। ওরা বোধহয় রাজি। বাবা বাবা, তার মানে আজ আমাদের বাগান পাহারা দেওয়ার জন্য নতুন ভূত পাওয়া গেল। দারুণ তো। হ্যাঁ রে, এবার নিশ্চিন্ত হয়ে বস। এখন আর পিঠে পুড়বে না, আগুন ও দিদার কথা শুনবে। তোরা শুধু গান ধর আর আমি পিছে তুলি। হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম। হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম। রাত তখন প্রায় 1টা। দিদার হাতের জাদুর কাছে হার মেনেছে পরলোকের সব জেদ। করকরে পিঠে আর ভুরভুরে পোড়া পিঠের গন্ধে পুরো পঞ্চাননপুর যেন এক স্বপ্নপুরী হয়ে উঠেছে। দিদা এখন উনুন থেকে শেষ পিঠেটা তুলছেন, আর রুমকি আর নিতাই মন্ত্রমুগ্ধের মতো দেখছে সেই দৃশ্য, যা আজ পর্যন্ত কোনো গ্রামের মানুষের দেখার সুযোগ হয়নি। দিমা, ও দিমা, ওই দেখো নীল রঙের ছোট ভূতটা তোমার পায়ের কাছে এসে কেমন যেন বিড়ালের মতো কুণ্ডুলি পাকিয়ে বসছে। মনে হচ্ছে ও তোমার পায়ে মাথা ঘষতে চাইছে। আর আর ওই দেখো সেই লম্বা ছায়াটা, যাকে দিমা হাতা দিয়ে মারলে, সে এখন কুয়োর পাড় থেকে বাগান পাহারার জন্য সোজা হয়ে দাঁড়িয়ে আছে। দিমা, ওরা কি সত্যি আজ থেকে আমাদের বন্ধু হয়ে গেল? বন্ধু বলা যায় কিনা জানি না রে, তবে ওরা এখন থেকে আমার পুলি পিঠে দিয়ে পোষা ভূত। শোন রে ঘেটু, ওই খুদে ভূতগুলোও শোন। তোদের আজ যে পিঠেগুলো দিলাম সেগুলো ছিল অগ্রিম পারিশ্রমিক। এখন থেকে রুমকি আর নিতাই যখন রাতে বাগানে খেলতে আসবে বা আম কুড়োতে যাবে, তোরা ওদের পাহারা দিবি। কোনো সাপ খোপ বা দুষ্টু লোক ওদের ধার কাজ না মারায়। আর হ্যাঁ, প্রতি মাঘ পূর্ণিমার রাতে এই পেঁড়ির ওপর আমি পিঠের হাঁড়ি রেখে দেবো, মনে থাকবে। অমনি অনেকগুলো কণ্ঠের ফিসফিসানি একসঙ্গে বলে উঠল। আর দিমা, ওদের বলো পরের বার যদি আমার ফুটবলটা ওই ঝোপের ভেতর হারিয়ে যায়, তবে ওরাই যেন সেটা খুঁজে বার করে। আর আমার হয়ে যেন মাঝে মধ্যে অঙ্কের হোমওয়ার্কটা করে দেয়। যা, ভূতেদের দিয়ে কি আবার অঙ্ক হয় নাকি? দিদা তখন রুমকি আর নিতাইকে নিয়ে ঘরের দিকে হাঁটছেন। তখন হঠাৎ এক অদ্ভুত কাণ্ড ঘটল। রুমকি পিছন ফিরে দেখল উঠোনের মাঝখানে রাখা সেই পোড়া পিঠের ছোট্ট হাঁড়িটা, তা থেকে ধোঁয়া উঠছে, আর সেই ধোঁয়া আকাশমুখী নয়, বরং গোল হয়ে ঘুরছে,
দিমা দিমা তাকিয়ে দেখো, ওরা গোল হয়ে হাত ধরাধরি করে নাচছে। ওই ছোট ভূতগুলো পিঠে নিয়ে পিং পং বলের মতো লাফাচ্ছে। ও দিমা, দেখো দেখো, ওই ছোট্ট লম্বা ভূতটা একটা আস্ত পিঠে মুখে পড়তে গিয়ে বিষম খেয়েছে। কেমন খুব খুব করে কাশিও হচ্ছে দেখো। হাসিস না নিতাই, হাসিস না। যা এখন শুতে যা দেখি। কাল সকালে কিন্তু তোদের এই গল্প কেউ বিশ্বাস করবে না। সবাই ভাববে পিঠে খেয়ে পেট গরম হয়েছে। ঘরের দরজা বন্ধ হওয়ার শব্দ হলো, কিন্তু বাইরে সেই চাঁদের আলোয় উঠোনে চলল এক অমানবিক উৎসব। পরের দিন সকালে গ্রামের মানুষ অবাক হয়ে দেখল দিদার বাগানটা এক রাতেই একদম পরিষ্কার হয়ে গেছে। কোনো আগাছা নেই, একটা পোকামাকড়ও নেই, আর ডিমার রান্নাঘরের জানলায় কেউ যেন কাদা দিয়ে লিখে গেছে, দারুণ হয়েছে দিদা। সেই থেকে আজও পঞ্চাননপুরের সেই বাড়িতে শীতের রাতে পিঠে ভাজা হয়। মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখন ঝিঝি পোকার ডাক ছাপিয়ে শোনা যায়, হালকা হাতা নাড়ার শব্দ, আর ছোট ছোট অদৃশ্য বাচ্চাদের খিলখিল হাসি। গ্রাম বাংলার এই ভুতুরে পিঠের গন্ধ আজও মেখে আছে বাঁশ ঝাড়ের অন্ধকারে। যারা বিশ্বাস করে না তারা দিদার হাতা পেটা খায়নি বলে আজও বেঁচে আছে। আজকের গল্প পুলি পিঠে এ পর্যন্তই। এই গল্পের লেখক এবং গল্প পাঠে ছিলাম আমি, আপনাদের বন্ধু প্রীতম। আর আমার সঙ্গে দিদার ভূমিকায় ছিল শুক্লা, আর নিতাই এবং রুমকির ভূমিকায় ছিলাম আমরা, অর্থাৎ আমি প্রীতম এবং অন্তরা। যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে চটপট করে একটা লাইক আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু সে কথা। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দেবেন। আমরা এই চ্যানেলে প্রতি বুধবার ঠিক রাত্রি 8:30টায় একটা করে অনুপ্রেরণামূলক সত্যি ঘটনা নিয়ে, আর প্রতি শনিবার রাত্রি 9:30টায় একটা করে ভূত কিংবা রহস্য রোমাঞ্চ গল্প নিয়ে হাজির হই। এবার চলে আসব গত পর্বে যে 10 জন সঠিক উত্তরদাতা সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নাম ঘোষণায়। তারা হলেন মোহিনী ভট্টাচার্য, অরুণিমা সেন, ঝর্ণা খাতুন, সুপর্ণা পাত্র, পায়েল খাটিয়াল দাস, ঈশানী ঘোষ, কণা রোজারিও, অপর্ণা সামন্ত, মাম্পি মণ্ডল, সীমা গিরি, আয়েশা স্মৃতি, সাগর ভৌমিক, প্রদীপ পাঁজা সহ অনেকেই। এবার চলে আসব আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন, কুয়োর পাড় থেকে লম্বা পাওয়ালা যে ভূতটা এগিয়ে আসছিল সেই ভূতটার নাম কি ছিল? যদি গল্পটা মন দিয়ে শোনা হয়ে থাকে তাহলে এই প্রশ্নের উত্তর ভীষণ সহজ। তাই চটপট আর দেরি না করে উত্তর দিয়ে ফেলুন কমেন্ট বক্সে। কথা দিচ্ছি প্রতি পর্বের মতো আগামী পর্বে প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আমি। আজ তবে এখানেই বিদায় নিতে হচ্ছে। ভালো থাকবেন সকলে। ভূত চর্চার পাশাপাশি ভালোবাসার মরশুমকেও সঙ্গে রাখতে ভুলবেন না।